হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পে সবাইকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পে ফেরা যাক। সুন্দরবন, ম্যানোগ্রোভের বিশাল বিস্তৃতি, নদীর সর্পিল পথ আর শ্বাসমূলের অরণ্য। এই বন শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রাহাত, একজন প্রকৃতি গবেষক। শহরের কোলাহল থেকে দূরে সে সুন্দরবনের প্রকৃতি নিয়ে কাজ করতে চায়। রাহাত একদিন সিদ্ধান্ত নেয় সে সুন্দরবনের গভীর একটি গ্রামে গিয়ে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করবে। তার যাত্রা শুরু হয় স্থানীয় এক নৌকায়। নৌকাওয়ালা রহিম তাকে নিয়ে যাচ্ছিল ময়নাপাড়া নামের একটি বিচ্ছিন্ন গ্রামে। যাত্রার মাঝেই রহিম তাকে সতর্ক করে বলল, বাবু, এ গ্রামে সন্ধ্যার পর বাইরে যাইবেন না। সুন্দরবন বাঘের জন্য যেমন বিখ্যাত, তেমনি কিছু দেখা অদেখা জিনিসের জন্য। রাহাত হেসে বলল, ভাই, এসব ভয় দেখানোর গল্প আমি বিশ্বাস করি না। আমি বাস্তববাদী মানুষ। এসব শুধু মানুষের কুসংস্কার। গ্রামে পৌঁছানোর পর রাহাত দেখল জায়গাটি যেন সময়ের বাইরে। চারপাশে কাঁচা ঘর, মাটির রাস্তা, আর গ্রামের প্রান্তে বিশাল সুন্দরবন। দিনের আলোতে সবকিছু স্বাভাবিক মনে হলেও লোকজনের চোখে মুখে একটা চাপা ভয় কাজ করছিল। গ্রামের মানুষরা রাহাতকে আতিথ্য দিল, তবে তার গবেষণা নিয়ে উৎসাহ দেখালেও তারা তাকে সাবধান করল। একজন বৃদ্ধ বলল, বাবু, এই বনে নিশির ডাক শোনা যায়। যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না। অনেকে খুঁজতে গিয়ে নিজেরাও হারিয়ে গেছে। এক মহিলা তার ছেলের কথা বলল। ছেলেটি একদিন রাতে বনে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। কয়েকদিন পর কেবল তার জুতো আর একটি কাটা হাত পাওয়া গিয়েছিল। রাহাত তাদের কথা হেসে উড়িয়ে দিল। সে ভাবল গ্রামীণ মানুষদের অন্ধবিশ্বাস তাকে প্রভাবিত করতে পারবে না। তবে তার মনের এক কোণায় ছোট্ট একটা কৌতূহল জন্ম নিল। রাত বাড়তে থাকল। গ্রামের লোকেরা নিজেদের ঘরে ঢুকে গেল। বাতি নিভিয়ে অন্ধকারে ঘুমিয়ে পড়ল সবাই। রাহাত ঘুমাতে পারছিল না। বাইরে থেকে মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ আসছিল, গাছের পাতার মর্মধ্বনি, দূরের নদীর কুলুকুলু শব্দ। হঠাৎ করেই সে শুনল এক নারীকণ্ঠের কান্না। প্রথমে মনে হলো তার ভুল শোনা, কিন্তু কান্নার শব্দ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল। কৌতূহল তার মধ্যে এমনভাবে বাড়তে লাগল যে সে টর্চলাইট হাতে বাইরে বের হয়ে এল। গ্রামের পথ ধরে এগিয়ে গিয়ে সে দেখল একটি সাদা ছায়ামূর্তি বনের কিনারে দাঁড়িয়ে আছে। মহিলার মতো দেখতে, কিন্তু তার মুখটা স্পষ্ট নয়। কে ওখানে? চিৎকার করল রাহাত। কোনো উত্তর এল না। তবে সেই ছায়া ধীরে ধীরে বনের ভেতরে হারিয়ে গেল। রাহাত তার কৌতূহল দমন করতে না পেরে ছায়ার পেছনে গেল। বনের ভেতরে ঢুকতেই সে অনুভব করল চারপাশের পরিবেশ পাল্টে যাচ্ছে। পাখির ডাক, বাতাসের শব্দ, সবকিছু থেমে গেছে। পুরো বন যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। বনের আরো গভীরে গিয়ে রাহাত হঠাৎ থমকে দাঁড়াল। টর্চলাইট বন্ধ হয়ে গেছে। চারপাশে গভীর অন্ধকার। সে চেষ্টা করল টর্চ ঠিক করার, কিন্তু ব্যর্থ হল। ঠিক তখনই তার পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাকল, রাহাত, ফিরে যাও, সময় আছে। সে পেছন ফিরে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। ঘাড়ের পেছনে হঠাৎ করেই ঠান্ডা একটা অনুভূতি হল, যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। সে দ্রুত পেছনে তাকিয়ে দেখল একজন মহিলা, যার চোখ নেই, মুখমূর্তি রক্ত। সে কাঁদছে আর বলছে, তুমি কেন এসেছো? আমাদের শান্তি নষ্ট করছো কেন? ভয়ে রাহাত দৌড়াতে শুরু করল, কিন্তু যেন তার পা ভারী হয়ে গেছে। চারপাশে গাছের শেকড় উঠে এসে তাকে আঁকড়ে ধরতে চাইছে। পরদিন সকালে রাহাত কোনোভাবে বনের বাইরে বেরিয়ে এল। তার শরীর ক্লান্ত, মনের মধ্যে আতঙ্ক। গ্রামে ফিরে গিয়ে সে দেখল গ্রামের লোকজন তার খোঁজে উদ্বিগ্ন ছিল। সে তার অভিজ্ঞতা বলল। গ্রামের এক বৃদ্ধ তখন বলল, আমাদের পূর্বপুরুষদের সময় এক তান্ত্রিক এখানে তন্ত্র সাধনা করত। সে তার শক্তি দিয়ে মানুষের আত্মাকে বশ করত। একদিন গ্রামের লোকেরা তার অত্যাচারে বিরক্ত হয়ে তাকে হত্যা করে, কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, আমি ফিরে আসব আর সবাইকে নিয়ে যাব। রাহাত বুঝতে পারল সুন্দরবনের সেই নিশির ডাক কোনো গল্প নয়। এটি সেই তান্ত্রিকের অভিশাপ, যা আজও গ্রামটিকে বেঁধে রেখেছে। রাহাত সেই অভিজ্ঞতার পর সিদ্ধান্ত নেয় আর কখনো বনের গভীরে যাবে না।
সে তার গবেষণা বন্ধ করে শহরে ফিরে যায়, কিন্তু তার মন শান্ত হল না। তার জীবনে এক রাতে ঘটে যায় আরও একটি ঘটনা। তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে আবার শুনে সেই নিশির ডাক। এবার আর সুন্দরবনের বনে নয়, ডাকটি যেন তার ঘরের পাশে। এবং তখনই সে বুঝল, সুন্দরবনের রহস্য তাকে কখনো ছেড়ে যাবে না। নিশির ডাক তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল।